স্টোরি টেলার ঋষিতার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ গল্প থাকছে কলকাতার পুতুল বাড়ি নিয়ে। কলকাতার ইতিহাসের গভীরে লুকিয়ে থাকা সব থেকে অন্ধকার অধ্যায়গুলির মধ্যে একটি হল শোভাবাজারের গঙ্গার ধারে অবস্থিত এক বিশাল জীর্ণ প্রাসাদ, যা পুতুল বাড়ি নামে পরিচিত। বহিরঙ্গে এটি এককালের প্রতাপশালী জমিদারদের হারানো অভিজাত্য বহন করলেও এর প্রতিটি ইটে মিশে আছে অতলান্তিক শোক, বঞ্চনা আর নৃশংস হত্যার কালো ইতিহাস। আকাশচুম্বী ছাদের স্থাপত্যে দাঁড়িয়ে থাকা পুতুলগুলোর দিকে তাকালে আজও মনে হয় তারা যেন কোনো ভয়ঙ্কর সত্যকে নীরবভাবে পাহারা দিচ্ছে। ব্রিটিশ আমলে এই বাড়ির কামুক ও অত্যাচারী জমিদাররা বহু তরুণীকে এখানে আটকে রেখেছিল, যাদের করুণ পরিণতি আজও এই বাড়ির বাতাসে মিশে এক শীতল দীর্ঘশ্বাসের জন্ম দেয়। দিনের আলোয় এই বাড়িটি কেবল একটি পরিত্যক্ত কাঠামো মাত্র, কিন্তু সূর্য ডোবার পর এই বাড়িটা জীবন্ত হয়ে ওঠে, পরিণত হয় এক নারকীয় কারাগারে, যেখানে পুতুল আর প্রেতাত্মারা এক হয়ে তাদের প্রতিশোধের অপেক্ষায় থাকে। আজকের গল্প সেই দুঃসাহসী যুবক রাতুলের, যে পুতুল বাড়ির রহস্য ভেদ করতে গিয়ে মুখোমুখি হয়েছিল এক শীতল অমানবিক বিভীষিকা, যা তার জীবনকে চিরতরে বদলে দিয়েছিল। চলুন তাহলে শুরু করি আজকের গল্প। রাতুল একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর। তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিতে সে একদিন গিয়ে দাঁড়ালো পুতুল বাড়ির সামনে। বাইরে তখন মধ্যরাত, চারপাশ গভীর অন্ধকারে ঢাকা। গঙ্গার দিক থেকে ভেসে আসা হাওয়ায় বাড়িটির জীর্ণ দরজা জানলাগুলো খট খট শব্দ করে কাঁপছে। শব্দটা শুনতে অনেকটা যেন কোনো মৃতদেহ হাড়ে হাড়ে ঘষা খেলে যেমন আওয়াজ হয় তেমন মনে হচ্ছে। রাতুল তার সরঞ্জাম, যেমন রেকর্ডার, টর্চ, ইএমএফ মিটার পরীক্ষা করে দেখল। তার বুক কাঁপছে ঠিকই, কিন্তু অজানা রহস্য ভেদ করার উত্তেজনা তার ভয়কে গ্রাস করে ফেলল। সে এক গভীর শ্বাস নিয়ে পুতুল বাড়ির অভ্যন্তরে পা রাখার জন্য প্রস্তুত হলো। পুরনো লোহার গেটে কোনো তালা ছিল না, কেবল মাঝখানে এক বিশাল ফাটল। ভেতরে প্রবেশ করতেই রাতুল অনুভব করল বাইরের স্বাভাবিক আর্দ্র তাপমাত্রা হঠাৎ করে যেন বরফের গুহায় নেমে গেছে। এই অস্বাভাবিক তীব্র শীতলতা হাড় কাঁপিয়ে দিচ্ছে। ঘরের প্রতিটি কোণ থেকে যেন পুরনো স্যাঁতস্যাঁতে দেওয়াল এবং পচে যাওয়া কাঠের মিশ্রণে তৈরি হওয়া এক ধরনের পুরনো পচা গন্ধ আসছে। এই শীতলতা এবং দুর্গন্ধ একসঙ্গে ইঙ্গিত দিচ্ছিল এখানে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি কিছু ঘটছে। রাতুল প্রথমেই হাতে থাকা টর্চটি ওপরের দিকে তুলল এবং ছাদের সেই বিখ্যাত সারিবদ্ধ পুতুলগুলোর দিকে আলো ফেলল। টর্চের আলো পড়তেই মনে হলো পুতুলগুলোর চোখ যেন এক মুহূর্তের জন্য উজ্জ্বল হয়ে উঠল, যেন তারা রাতুলকে দেখছে এবং ঠোঁটের কোণে একটি শীতল হাসি লুকিয়ে রেখেছে। পুতুলগুলো সব নারীর অবয়ব, আর তাদের মুখভঙ্গি এতটাই যন্ত্রণাময় এবং বিকৃত যে দেখতেও ভয় করছে। প্রতিটি পুতুল যেন বাড়ির ইতিহাসের এক একটি নীরব সাক্ষী, যা তাদের ভেতরের কষ্ট বাইরে প্রকাশ করছে। রাতুল তার অডিও রেকর্ডারটি চালু করে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করলো। সিঁড়িগুলো জীর্ণ কাঠের, আর প্রতি ধাপে অস্বাভাবিক জোরে ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছে, যা নিস্তব্ধতাকে আরো ভয়ঙ্কর করে তুলছে। সে দ্বিতীয় তলায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে শুনতে পেল খুব কাছ থেকে একটি শিশুর চাপা কান্নার আওয়াজ আসছে, কিন্তু তার জানা মতে এই পরিত্যক্ত বাড়িতে কোনো শিশুর থাকার কথাই নয়। কান্নাটি ছিল এতই করুণ যে রাতুলের হৃৎপিণ্ড মুহূর্তের জন্য থমকে গেল। সে নিশ্চিত ছিল এটি রক্ত মাংসের শিশুর কান্না নয়, এ যেন অনেক বছর ধরে জমে থাকা শোকের শব্দ। সে যখন একটি পুরনো হলরুমের দিকে এগোতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে কান্নার শব্দটি হঠাৎ থেমে গেল এবং তার জায়গায় এলো এক ভয়ানক মুমূর্ষু হাসি। হাসিটি কোনো নারী, যা তার কানে তীব্র ছুরির ফলার মতো বিঁধে গেল।
একই সঙ্গে করুণ এবং উন্মাদনায় ভরা। হাসিটি যেন কোনো বন্ধ ঘরের ভেতর থেকে আসছে, যা ইঙ্গিত দিচ্ছে কোনো এক সত্তা রাতুলের দিকে নজর রাখছে এবং তার উপস্থিতিটা উপভোগ করছে। রাতুল দ্রুত তার রেকর্ডারটির শব্দের উৎসের দিকে ধরল। রাতুল দরজা ধাক্কা দিয়ে দেখল সেটি ভেতর থেকে শক্তভাবে তালা দেওয়া। দরজার পুরনো মরচে পড়া কড়াটি স্পর্শ করতেই মনে হলো তা যেন বরফের মতো ঠান্ডা। এই অস্বাভাবিক শীতলতা রাতুলকে চমকে দিল। সে দরজায় হাত রাখতেই যেন তার হাতের চামড়া ছিঁড়ে যেতে চাইল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে স্পর্শ করতে নিষেধ করছে। তবুও সে দরজার ফাটল দিয়ে ভেতরে দেখার চেষ্টা করল, কিন্তু গাঢ় অন্ধকার ছাড়া কিছুই দেখতে পেল না। দরজার কাছে দাঁড়িয়ে সে যখন তার সাহস জোগাচ্ছে এবং পরবর্তী পদক্ষেপের কথা ভাবছে, তখন হঠাৎ তার হাতের ওপর কেউ যেন দ্রুত ধারালো নখ দিয়ে আঁচড় কেটে দিল। যন্ত্রণায় রাতুল চিৎকার করে উঠল এবং টর্চ ফেলে দিতে দিতেও সামলে নিল। টর্চের আলোয় দেখল তার কবজির ওপর 3টি রক্তের ধারা নেমে আসছে, কিন্তু আশেপাশে কিছুই নেই। তবুও এই আক্রমণ কোথা থেকে এলো? রাতুল বুঝল সে একা নেই এবং যে সত্তা তাকে আঘাত করেছে সে মানুষের ধারণার বাইরে। এবার সে এই তলা থেকে পালাতে চাইল এবং ছুটল 3 তলার দিকে, যেখানকার ঘরে জমিদাররা নাকি সবচেয়ে বেশি নৃশংসতা করত বলে লোকমুখে প্রচলিত ছিল। সিঁড়ি শেষ হতেই উপরের হলরুমের মাঝখানে তার টর্চের আলো পড়ল। সে দেখল সেখানে একটা মোটা দড়ি ঝুলছে, তাতে দুলছে একটি অস্পষ্ট মানুষের ছায়া। ছায়াটি ছিল অস্বাভাবিকভাবে লম্বা এবং বিকৃত, যা দেখে এক নিমিষে শরীর ঠান্ডা হয়ে যায়। এটি দুলতে দুলতে যখন রাতুলের দিকে এগোতে শুরু করলো, তখন সে এক ভয়াবহ দৃশ্য দেখল। ছায়াটির মুখমণ্ডল অস্বাভাবিকভাবে লম্বা হয়ে গেছে, আর তার চোয়ালটি যেন ভেঙে মাটিতে নেমে এসেছে, ঠিক যেন কোনো বিকৃত পুতুল। মুখটি ছিল বীভৎস এবং নীরব আর্তনাদে ভরা। এটি ছিল পুতুলবাড়ি নামক নরকের একটি দৃশ্যমান রূপ। ছায়াটি যখন একেবারে কাছে এলো, রাতুল স্পষ্ট দেখল ছায়াটি আসলে একটি পুতুল, কিন্তু তার আকার মানুষের সমান, আর তার পরনে রয়েছে 100 বর্ষ পুরনো রক্তে ভেজা একটি শাড়ি। শাড়িটি ছিঁড়ে গেছে, কিন্তু রক্তের গাঢ় দাগগুলি সময় অতিক্রম করেও যেন সতেজ রয়েছে। পুতুলটি কোনো শব্দ না করে ধীরে ধীরে তার দিকে হাত বাড়াতে লাগলো। মানুষের আকারের সেই বীভৎস পুতুলটিকে দেখেই রাতুল দ্রুত উল্টো দিকে ঘুরে দৌড় শুরু করলো। সে টের পেল মেঝেটা কেমন যেন পিচ্ছিল লাগছে। আতঙ্কিত অবস্থায় সে টর্চ ফেলে দেখল পুরো মেঝেতে তাজা রক্তের একটি পাতলা স্তর। সেই রক্তের ওপর দিয়ে সে দৌড়ে চলেছে, আর তার জুতোর ছাপে সেই রক্ত আরো ছড়িয়ে যাচ্ছে। এই রক্ত কিসের? জমিদারদের শিকার হওয়া তরুণীদের, নাকি তারই? হঠাৎ তার কানে এলো পুরনো ভারী গলায় ব্রিটিশ বাংলা মিশ্রিত কিছু আদেশ। মনে হলো যেন কোনো জমিদার তার ভৃত্যকে নির্দেশ করছে, ওকে ধর, ও পালিয়ে যাচ্ছে, ওর মাংস খুব নরম হবে। কণ্ঠস্বরগুলো ছিল গভীর এবং নিষ্ঠুর হাসি মেশানো। রাতুল বুঝল জমিদারকে আত্মারাও সক্রিয় হয়ে উঠেছে এবং তাকে তাদের শিকার হিসেবে দেখছে। সে দেওয়াল ধরে কোনো মতে দৌড়ে যাচ্ছিল। তখনই অনুভব করলো দেওয়াল যেন নরম হয়ে উঠেছে। সে এক মুহূর্তের জন্য দেখলো দেওয়াল ফুঁড়ে অনেকগুলো ছোট ছোট নারকীয় হাত বেরিয়ে আসছে। তারা তাকে জাপটে ধরতে চাইছে। হাতগুলো ছিল সাদা, কিন্তু তার নখগুলো ছিল কালো এবং ধারালো। হাতগুলো যেন তাকে টেনে ধরে এই বাড়ির অবিচ্ছেদ্য অংশ করে ফেলতে চাইছে। রাতুল এবার চেঁচিয়ে উঠতে চাইল, চিৎকার করে সাহায্য চাইতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। কেবল দম বন্ধ হয়ে যাওয়ার এক অসহনীয় অনুভূতি সে অনুভব করছিল। পুতুল বাড়ি যেন চায় না সে সাহায্য চাক। সে চায় রাতুল নিঃশব্দে তাদের শিকারে পরিণত হোক। তার শ্বাস রুদ্ধ হয়ে আসছিল, যেন অদৃশ্য কোনো দড়ি তার গলা চেপে ধরেছে।
সে দেখলো প্রত্যেক ঘরে প্রত্যেক কোণে শত শত পুতুল যেন তাকে ঘিরে ধরছে। পুতুলগুলোর চোখ তার দিকে স্থির হয়ে আছে, তাদের নীরব দৃষ্টি যেন চিৎকার করে বলছে, তুমি এখান থেকে পালাতে পারবে না। তাদের পাথরের মতো চোখগুলো ছিল এক অভিশাপের প্রতীক, যা তাকে পালাতে বাধা দিচ্ছিল। পুতুলগুলো যেন ধীরে ধীরে একে অপরের সঙ্গে মিশে গিয়ে তাকে ঘিরে একটি দেয়াল তৈরি করছিল। সে অনুভব করলো তার ঠিক পেছন থেকে কেউ যেন খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। সেই নিঃশ্বাসের তাপমাত্রা এতটাই কম যে তার মাথার চুল পর্যন্ত যেন বরফের মতো জমে যাচ্ছে। এটি কোনো সাধারণ নিঃশ্বাস কিন্তু ছিল না, এটি ছিল একটি ক্ষুধার্ত প্রেতাত্মার উপস্থিতি, যা তার খুব কাছে এসে গেছে। রাতুল পেছন না ফিরেই বুঝতে পারল তার ঠিক পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। সেই অদৃশ্য সত্তা তার কানের কাছে ফিসফিস করে বলল, আমরা তোমাকে চাই, তুমি আমাদের খেলার পুতুল হবে। কণ্ঠস্বরটি ছিল শুকনো এবং পুরনো, যেন বহু বছর ধরে কেউ কথা বলেনি। এই শব্দগুলো রাতুলের মেরুদণ্ড পর্যন্ত শীতল করে দিল। তার হাতে থাকা টর্চটি হঠাৎ বিকট আওয়াজ করে ফেটে গেল। রাতুল এখন সম্পূর্ণ অন্ধকারে, তার শেষ ভরসাটুকুও নিভে গেল। চারপাশে কেবল অন্ধকার, আর সেই অন্ধকারে সে তার হাতের রক্তের গন্ধ আর পুতুলগুলির পচা গন্ধ ছাড়া আর কিছুই অনুভব করতে পারছিল না। তার রেকর্ডারটাও শব্দ করা ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে। সম্পূর্ণ অন্ধকারে রাতুল তার জীবনের শেষ চেষ্টায় গেটের দিকে দৌড়াতে লাগলো। তার মনে হলো একদল হিংস্র কুকুর তাকে তাড়া করছে। সে অনুভব করলো তার পা টেনে ধরার চেষ্টা করা হচ্ছে, জামা ধরে টানছে কেউ। অদৃশ্য হাতগুলো যেন তাকে টেনে ধরে আবার বাড়ির অন্ধকারে ফিরিয়ে নিয়ে যেতে চাইছে। প্রতিটি পদক্ষেপে সে পিছলে যাচ্ছিল রক্তের ওপর, কিন্তু পালানোর তীব্র আকাঙ্ক্ষা তাকে থামতে দিল না। কোনো মতে সে দরজার ফাটল দিয়ে বাইরে বেরিয়ে এলো। তারপর আর এক মুহূর্তও না দাঁড়িয়ে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে রাতুল ছুটল। বাইরে এসে সে যখন পেছনে ফিরল, দেখল পুতুল বাড়িটা সম্পূর্ণ নীরব। ছাদের পুতুলগুলো আবার সেই নীরব হাসি হাসছে, যেন তারা জানে রাতুল আর এখানে কোনোদিন ফিরবে না এবং তার ভাগ্য ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গেছে। রাতুলের সেই রাতের বিভীষিকা শুধুমাত্র একটি খারাপ স্মৃতি ছিল না, তা ছিল এক স্থায়ী অভিশাপের চিহ্ন। সেদিনের পর তার শরীরে প্রায় 1 সপ্তাহ ধরে জ্বর ছিল। তার হাতে থাকা আঁচড়ের দাগগুলি কোনো ডাক্তারের পক্ষেও ব্যাখ্যা করা সম্ভব হয়নি। পুতুল বাড়ি থেকে তার রেকর্ড করা অডিওতে কান্নার শব্দ আর সবচেয়ে ভয়ঙ্কর একটি শিশুর মুমূর্ষ হাসি ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। পুতুল বাড়ি আজও শোভাবাজারে দাঁড়িয়ে আছে। জমিদারদের আত্মারা আজও নতুন শিকার খোঁজে, যাতে তাদের হাতে নিহত মেয়েদের জায়গায় অন্য কেউ পুতুল হয়ে তাদের খেলার সাথী হতে পারে। আপনি কি এখনো মনে করেন যে এক পুতুল বাড়ি কেবলই একটি জীর্ণ বাড়ি? যদি এই হারিম করা কাহিনীটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করুন, শেয়ার করুন আপনার সেই বন্ধুদের সাথে যারা নিজেকে সাহসী মনে করেন, আর কমেন্ট করে জানান কলকাতার আর কোন ভুতুড়ে স্থান নিয়ে আপনি গল্প শুনতে চান। এবং হ্যাঁ, আপনি কোন জায়গা থেকে আমার গল্পটা শুনছেন তা অবশ্যই কমেন্ট করে লিখে জানান। পরের গল্পে আপনার জন্য অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর রহস্য। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে সেই ডাক আপনার কাছে পৌঁছতে দেরি না হয়।